আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশে একটি ঘটনা নিয়ে গতকাল থেকে বিজেপির যারা ওই ছাপরি বা সাম্প্রদায়িক ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা লাগাতার একটা সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ ছড়ানো শুরু করেছে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশে হিন্দু পরিবারকে হত্যা করলো জেহাদিরা, বাংলাদেশের জেহাদিরা হিন্দুদের শেষ করে দিল, আগে দীপু দাসকে মেরেছিল, এবার একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই নিয়ে গত দুদিন ধরে পুরো একদম সোশ্যাল মিডিয়ায় কান পাতা যাচ্ছিল না। কিন্তু কেসটা হচ্ছে যে এই ঘটনার সাথে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই। এই বাংলাদেশের এই হিন্দু পরিবারটাকে হত্যা করেছে তাদেরই পরিচিত দুজন হিন্দু যুবক। এমনকি শিশুটি, পরিবারের বাচ্চা শিশুটি দেখে ফেলেছিল, চিনে ফেলেছিল বলে তাকেও পর্যন্ত মেরেছে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিবাদী টুম্পা, সাহেব মণ্ডল, এরকম বিজেপির যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে কোনো একটা ঘটনায় যদি মানে সুযোগ থাকে যে মুসলিমদেরকে একটু দাগিয়ে দেওয়া যাবে, মুসলিমদেরকে একটু মানে কি বলবো জেহাদি সাজানো যাবে, এটা সুযোগ এরা হাতছাড়া করে না। এবং এই কাজটাই করেছে। বাংলাদেশে কোনো হিন্দু মারা গেলে তার পেছনে কোনো মোল্লার হাত খুঁজে বের করতে হবে। এবং মুসলিম মানেই জেহাদি, মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই খুনি, ধর্ষক ইত্যাদি। মানে এটা করার জন্য ওরা একদম মানে সবসময় ওত পেতে বসে থাকে, কখন একটা পাওয়া যাবে, মানে কখন এসে শকুনের মতো আর কি, কখন একটা ডেড বডি পড়বে ভাগাড়ে, অমনি খুবলে খাবে। এদের অবস্থা হয়েছে। কোথাও কোনো হিন্দু যদি, আর হিন্দুর হাতে যদি হিন্দু খুন হয় তাহলে কোনো খবর হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ঘটনা ঘটেছে বাংলাদেশে হোক বা এখানে হোক, সেটা ফ্যাক্ট চেক না করে, তথ্য প্রমাণ জোগাড় না করে, শুধু একটা ভাইরাল ভিডিও কন্টেন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা, হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার এই যে ট্রেন্ড বিজেপি বিগত 2014 থেকে এটা চালু করেছে। আর নিজেরা যদি কোনো হিন্দুকে খুন করে সেটা খুন নয়, নিজেরা যদি কোনো হিন্দুকে ধর্ষণ করে সেটা ধর্ষণ নয়, মানে নিজেরা মন্দির থেকে চুরি করলে সেটা চুরি নয়। কিন্তু কোনো মুসলিম যদি ধর্ষণ করে, খুন করে বা কিছু একটা করে, তখন সে হচ্ছে বিশাল বড় অপরাধী, মানে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং সেই কমিউনিটির কারোরই বেঁচে থাকার অধিকার নেই। অনেকটা এরকম ধরনের ন্যারেটিভ তারা চালিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদী টুম্পা কি করেছে, আগে প্রতিবাদী টুম্পার ভিডিওটা দেখুন। প্রতিবাদী টুম্পা, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় বিজেপির যে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকেই চেনেন। তো আপনাদের আমি দেখাই প্রতিবাদী টুম্পা কি বলেছে। বাংলাদেশের ভিডিওটা দেখিয়ে প্রতিবাদী টুম্পার দেখুন ভাবভঙ্গিটা দেখুন। হিন্দু নিধন, এর আগে আমরা দীপু দাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম বাংলাদেশে নাকি জেহাদির হাতে হিন্দু নিধন হয়েছে। সনাতনী হিন্দু, আপনাদের পুরো ঘটনাটা দেখাবো, মানে পুরো রিপোর্ট, সেখানকার পুলিশের রিপোর্ট। পরিবারে 4 জন থাকে, মা বাবা এবং তাদের 2 জন সন্তান। মেয়েটা পড়ে কলেজে, আর ছেলেটা তো একেবারেই ছোট। সেই ছেলেটা কি ভুল করেছিল, সেই মেয়েটা কি ভুল করেছিল, সেই ছোট্ট শিশুটাকেও তারা ছাড়েনি, সেই ছোট্ট শিশুটাকেও মেরে ফেলেছে, কারণ তার একটাই অপরাধ, সে হচ্ছে সনাতনী হিন্দু। আর দীপু দাসের ঘটনা তো আমরা প্রকাশ্যে একেবারে আগে যে জ্বালিয়ে দিয়েছিল সেটাও দেখেছিলাম। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে বাংলার বুকে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, পিচ কামড়ে কান্নাকাটি করছেন না, আর বলছেন চোর সরকার আমাদের ভালো ছিল, মুখ ফুটে বলছেন, পারলে পরে 3 মাসের মধ্যে চোর সরকার। এবার বুঝতে পেরেছি, আর বেশি দেখাচ্ছি না। মানে পশ্চিমবাংলায় যে সমস্ত হিন্দু মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য কান্নাকাটি করছেন, আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, মানে তাদেরকে এটা দেখিয়ে চুপ থাকতে বলা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী যত রকম আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, একটা সাম্প্রদায়িক সুরসুরি বাজারে তৈরি করার জন্য, ছাড়ার জন্য এরা চেষ্টা করছে। প্রতিবাদী টুম্পার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যেহেতু হিন্দু নিধন হয়েছে, ফলে পশ্চিমবাংলার হিন্দু মহিলারা চুপচাপ চেপে যান, বিজেপি যতই আপনাদের পেছনে আছলা বাজ দিক আপনি কষ্ট পাবেন না, মানে এটাই বোঝাতে চাইছে প্রতিবাদী টুম্পা। এর সাথে সাহেব মণ্ডল বলে আরেক আছে, দিনে দুপুরে যখন খুশি বাগানের মধ্যে বসেও সানগ্লাস পরে ভিডিও করে। তো দেখুন, বাংলাদেশের রংপুরে একই পরিবারের 4 জন হিন্দু মেম্বারকে উপরে পাঠিয়ে দিল। ঠিক আছে,
চলে না, না সেখানে ভাই ভাইয়ের বাণী কেউ শোনে না। দিনের পর দিন এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। কই সেকুলাররা, কই সেকুলাররা প্রতিবাদ করেছে? করছে না, না না কই আমাদের শোন রে গান্ডু, তোরা কি প্রতিবাদ করেছিস যখন বিজেপির বুলডোজারে লক্ষ লক্ষ বাংলা বা ভারতবর্ষে লক্ষ লক্ষ গরিব হিন্দুদের দোকান বাড়ি ঘর বুলডোজার দিয়ে বিজেপি গুড়িয়ে দিচ্ছিল? তখন তোরা তো মুখ খুলিসনি, তখন তোরা মুখ খুলিসনি। মানুষের জীবন জীবিকা কেড়ে নিয়েছে, এমনকি সমস্ত বস্তি এলাকায় বা দোকানদার প্ল্যাটফর্মে সেখানে যখন মন্দির পর্যন্ত গুড়িয়ে দিয়েছে বুলডোজার, তখন তোদের হিন্দুত্বে আঘাত লাগেনি। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটাতে হিন্দুত্ব আঘাত লেগেছে, কিন্তু বাংলাদেশে এই ঘটনার পেছনে কোনো মুসলিম ছিল না, ছিল দুটো হিন্দু ছেলে, এক সিদ্ধার্থ আর একটা হচ্ছে মুগ্ধ। সিদ্ধার্থ বিশ্বাস আর মুগ্ধ বিশ্বাস, তারা সম্পর্কে ভাই। তারাই হত্যা করেছিল, এবং সেটা কি জন্য হত্যা করেছিল, তার পেছনে কারণটা কি, এই ভিডিওগুলোতে কোনো ব্যাখ্যা করেনি। পরিবারের লোকজন কান্নাকাটি করছে, টুম্পা সেই ক্লিপিংসটা দেখিয়ে সাহেব বা এদের মতো যেগুলো আছে সোনাটুনি টুনটুনি সব জেহাদিগুলো, এই টুনটুনি জেহাদি সোনাটুনি জেহাদিগুলো এরা সমাজে বিষ ছড়ানোর কাজটা করছে। আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি বাংলাদেশের এই ঘটনার পেছনে আসল রিপোর্টটা কি। এবার আপনাদের পুরো রিপোর্টটা পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? বাংলাদেশের অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক এবং তার স্ত্রী সন্তানদের নৃশংস খুন, পুলিশের জালে 2 অভিযুক্ত। ঠিক আছে, এবার আপনাদের এই ঘটনার পুরো রিপোর্টটা দিই, কি ঘটেছিল। হ্যাঁ, বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী ও 2 সন্তানকে নৃশংস খুনের ঘটনায় বিস্তারিত জানুন। ছাদের উপর থেকে ছাদের উপরে মাদক সেবনের প্রতিবাদ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের নেপথ্যে আসল সত্যটা কি। এবারে আসি পুরো ঘটনার পেছনের আসল কারণ। সেটা যে বাংলাদেশের রংপুরে একটি অন্ধকার ঘর থেকে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহ তার স্ত্রী এবং 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদের ওপরে মাদক সেবনের প্রতিবাদ করায় এই নির্মম পরিণতি হয়েছে। মাদক সেবন কারা করতো তার বাড়ির ছাদে? এই মানে তার আগে আমি রিপোর্টটা দিচ্ছি, মানে পুরো ডিটেলটা বলবো। তার আগে এই ঘটনায় নিহত 4 সদস্য হলেন গণপতি চক্রবর্তী, 65 বছর, পরিবারের কর্তা এবং রংপুর জেলা স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক ও পরবর্তী সময় হোমিওপ্যাথি চিকিৎসক তিনি। তার মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির ছাদ থেকেই। প্রীতিলতা চক্রবর্তী 50 বছর, গণপতির স্ত্রী তিনি, তার মৃতদেহ পাওয়া যায় সিঁড়ির ওপরে। আর আগামী চক্রবর্তী 23 বছর, অর্থাৎ নিহত দম্পতির মেয়ে, আর তারও মৃতদেহ সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। আর প্রিয়ম চক্রবর্তী 12 বছরের বাচ্চা, ছোট্ট ছেলে, তার মৃতদেহ খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এবারে হচ্ছে এই ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি কেস হয়েছে? পুলিশ থেকে জানা গেছে, পুলিশ সূত্রে, গত বৃহস্পতিবার এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ঘটনার সূত্রপাত বাড়ির ছাদে। পুলিশের ধারণা, ঘটনার দিন দুপুরে অপরাধীরা একটি পাশের বিল্ডিং এর ছাদ টপকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ঢোকে এবং ছাদে বসে ইয়াবা মানে মাদক, ওই নেশাদ্রব্য সেবন করতে শুরু করে। ছাদের উপরে শব্দ শুনে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওপরে গিয়ে প্রতিবাদ করেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গামছা দিয়ে পেঁচিয়ে তাকে খুন করে এবং শব্দ শুনে তার স্ত্রী এবং 2 সন্তান এগিয়ে এলে একে একে তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশের তদন্ত এবং গ্রেপ্তার। ঘটনা কি প্রথমে ডাকাতি বলে মনে করার চেষ্টা করা হলেও ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মানে এই ঘটনাকে ডাকাতির ঘটনা বলে এটা চালানোর চেষ্টা করেছিল অপরাধীরা, ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে টড়িয়ে জিনিসটাকে ডাকাতি করতে এসে হুন হয়েছে এরকম একটা দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক প্রেস বিবৃতিতে জানান, এই ঘটনায় 2 কাজিন, অর্থাৎ তাদের পারিবারিক আর কি, মুগ্ধ এবং সিদ্ধার্থকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহত শিক্ষকের ভাইজি সোমা চক্রবর্তী জানিয়েছেন তার কাকার কোনো শত্রু ছিল না। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো রংপুর মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বর্তমান পুলিশ সিআইডি এবং এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঘটনা। এবারে পুলিশের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সটা আপনারা দেখে নিন। বাংলাদেশের সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব এই খুন হওয়া ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব,
অপূর্ব এই খুন হওয়া নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। তো সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরাই দিবে। সিদ্ধার্থ এবং মুক্ত দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিক বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ছোট ছেলেটাকে মারার কারণ, এই যে ব্যাপারটা হচ্ছে যে প্রিয়ম বলে বাচ্চাটা, তাকে হত্যা করেছিল এই কারণে যে সে যেহেতু এই যে সিদ্ধার্থ এবং মুগ্ধ বলে যে ছেলে দুটো মানে হত্যাকারী, এর যে ভাইরা আছে তাদের সাথে খেলা করতো বাচ্চাটা, ফলে এই দুই ভাইকে তারা সে ভালো করে চিনতো এবং এই ঘটনার যখন হত্যা করে নিচে নামছে তখন এই বাচ্চাটা তাদেরকে দেখে ফেলে এবং ওই পরিবারের শেষ সদস্য বাচ্চা প্রিয়মকে হত্যা করে দেয়। বিষয়টা হচ্ছে এই ঘটনায় কোথাও কোনো মুসলিম অ্যাঙ্গেল নেই, কোথাও কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই, কিন্তু তারপরেও ভারতবর্ষে মানে বিশেষ করে পশ্চিমবাংলায় এখানকার বিজেপির যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, সাম্প্রদায়িক সুশ্রী দেওয়া যাদের কাজ, তারা এখানে অলরেডি সবকিছু জেনে গেল এবং তারা ঘটনার মানে কোনো প্রেক্ষাপট বা ঘটনার ফ্যাক্ট চেকিং করা কিচ্ছু প্রয়োজন মনে করলো না। তারা এখানে বাংলাদেশে হিন্দু পরিবার হত্যা হয়েছে তার মানে মুসলিম করেছে, মানে এরকম একটা সহজ সরলীকরণের মাধ্যমে পশ্চিমবাংলার হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে মুসলিমদের বিরুদ্ধে। এবং এখানে তো সত্যি কথা বলেই ফেললো টুম্পা বলছে যে সমস্ত মহিলারা রাস্তায় আন্দোলন করছে, চিৎকার করছে লক্ষ্মী ভান্ডারের জন্য, তারা বাংলাদেশ নিয়ে ভাবছে না। মানে বিজেপি চাইছে যে এরকম কোনো একটা ঘটনা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেখিয়ে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত মানুষ, যে সমস্ত হিন্দু মহিলা বা পুরুষ বা হকার যারা প্রতিবাদ করছে, যারা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা যাতে চুপ থাকে, তাদের মুখ বন্ধ করার জন্য। অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে পশ্চিমবাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা রয়েছে বিজেপির, যাতে এই সমস্ত রকম বিজেপি বিরোধী প্রতিবাদগুলোকে ধামাচাপা দেওয়া যায়। খুব পরিকল্পিতভাবে এই জিনিসটা চলছে। ফলে ওই জন্য বাংলাদেশের ঘটনাকে তার কোনো রকম প্রেক্ষাপট, তার সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দিচ্ছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, এবং এর জন্য তারা দুঃখ প্রকাশও করে না। মানে এর আগেও এরকম বহুবার হয়েছে, তারা কোনো একটা ভাইরাল ক্লিপিংস দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে বারবার মিথ্যাচার করেছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, কিন্তু কখনো তারা এটা সত্যি যখন জানা যায় তখন তারা কিন্তু একবারের জন্য দুঃখ প্রকাশ করে না যে আমার আগের ভিডিওতে আমি ভুল তথ্য দিয়েছিলাম। মানে এরা এতটাই বিষাক্ত সমাজের জন্য। যাই হোক, এবার এখানে কমেন্ট করেছেন কে একটা দেখছি, একজন লিখেছেন যে টুম্পা মতুয়া শূদ্র শিডিউল কাস্টের বাচ্চি, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তাকে বাংলাদেশে এত যখন বাংলাদেশে হিন্দুদের নিয়ে প্রেম আর নিজের দেশের হিন্দুদের উপরে বুলডোজার, তো বাংলাদেশে যাও না, বাংলাদেশে গিয়ে বাংলাদেশে হিন্দুদের দেখাও ভাই। এখানে হিন্দুদের উপর তোমরাই সব থেকে বেশি বুলডোজার চালাচ্ছ, অত্যাচার করছো, তো চলে যাও ওখানে ভাই, এটাই বলছি। একজন লিখেছেন যে টুম্পা মতুয়া এই যে বাংলাদেশি হু লিভস ইন, টুম্পা বাংলাদেশি, হ্যাঁ হতেই পারে, আমি এখন এটা তদন্ত করিনি, তদন্ত করে দেখলে পাওয়া যাবে। কারণ বাংলাদেশ থেকে যারা আসছে তারাই পশ্চিমবাংলায় একটু বেশি নিজেদেরকে সোনাটুনি সাজানোর চেষ্টা করে। যাই হোক, প্রত্যেকে অনুরোধ, ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে পুরো ডিটেলটা দেখালাম, ফ্যাক্টটা বললাম, ঘটনায় কিভাবে ঘটেছে, এবং এটা একটা মাদক খাওয়া নিয়ে পারিবারিক, কারণ এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থ এরা দুজনই কিন্তু এই ডাক্তার পরিবারেরই সম্পর্কে কাজিন হয়, অর্থাৎ পারিবারিক সম্পর্ক, এবং তারা ছাদে উঠে ইয়াবা সেবন করছিল, মাদক সেবন করছিল, সেটা প্রতিবাদ করায় এই হত্যাকাণ্ড শুরু হয় এবং পরপর পরিবারের 4 জন সদস্যকে তারা হত্যা করে, এবং সেটাকে ডাকাতির মানে সিন তৈরি করার জন্য পরিবারে মানে ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিকে রাখে। কিন্তু তদন্ত করতে গিয়ে দুজনকে ধরা পড়ে এবং ফলে পরিষ্কার হয়ে গেছে যে এই ঘটনায় কোনো মুসলিম বা কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই, বা জমি জমা বা সম্পত্তি নিয়ে মুসলিমদের সঙ্গে কোনো গন্ডগোল বা পূর্বের কোনো শত্রুতা, এরকম কোনো রেকর্ড কিন্তু নেই। যাই হোক, কারণ তার বোন, এই যিনি মারা গেছেন তার বোন
তিনি সোমা চক্রবর্তী, তিনি কি বলছেন যে আমার দাদার কোনো রকম শত্রু ছিল না, কোনো রকম শত্রু ছিল না, কোনো ছিল না। ফলে এটা একটা মানে মানে সুপরিকল্পিত একটা মাদক সেবনকে কেন্দ্র করে প্রতিবাদ করায় হত্যাকাণ্ড। এর সঙ্গে কোনো মানে হিন্দু মুসলিম বা এরকম কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল ছিল না, নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর মুখোশ খুলে দিন এই সমস্ত টুম্পা সাহেব এরকম যারা আছে সব সোনাটুনি ইউটিউবার, সাম্প্রদায়িক ইউটিউবারগুলো, মুখোশ খুলে দিন, এই ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দিন, কারণ ওরা অলরেডি কি অসীম সরকার এ গুড পারসন, ওর মতো নামা খারাপ, ওর মতো জাতি বিদ্বেষী, মানে নিজের জাতিকে ক্ষতি করার জন্য, মানে কি বলবো, এটা হচ্ছে বিভীষণ, ঠিক আছে, কুলাঙ্গার বিভীষণ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। অনেকেই বলছেন ছোট করে করতে, ওই জন্য ছোট করে করলাম, ঠিক আছে। এখন মতো রাখছি, ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে, জয় বাংলা। আমি অভিষেক রয়েছে আপনার সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সরকার কি সম্পূর্ণ তাদের 22টা রাজ্যে যে ডবল ইঞ্জিন স্টেট চলছে সেই সমস্ত সরকারগুলোকে ভেঙে দেবে এবং আবারও নতুন করে একটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট হবে 2029 সালে লোকসভা ভোটের সঙ্গে 22টা রাজ্যে একসাথে ভোট হতে চলেছে, তেমন একটা খবর উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসে। এবং ফার্স্ট পেজে ইন্ডিয়ান এক্সপ্রেসে সেই খবরটা যখন ওঠে, তখন অবশ্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকার এই ধরনের কোনো না কোনো প্ল্যান করছে, কোনো না কোনো অঙ্ক কষছে তারা, তেমন কিন্তু অবশ্যই সেই বিষয়টা এই মুহূর্তে বোঝা যায়। আপনাদের জানাই যে 22টা রাজ্যে এনডিএ সরকার চলছে এবং এনডিএ পরিচালিত বা বিজেপির দ্বারা শাসিত সরকার চলছে বিভিন্ন রাজ্যে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে সরকারগুলো চলছে, ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026-এ বিজেপির সরকার তৈরি হলো, তো তারা 2029 পর্যন্ত সরকার চালালো এবং তারপরে সরকারটা একদম ভেঙে গেল এবং তার পরবর্তীতে আবার ইলেকশন হলো 2029-এ। পশ্চিমবঙ্গের মানুষ দুখানা ব্যালট বাক্সে পাশাপাশি ভোট দেবেন, একটা লোকসভার জন্য, একটা বিধানসভার জন্য, বিধায়ক চুজ করবেন এবং এমপি চুজ করবেন। তো সেই জায়গাটাকে একইভাবে 22টা রাজ্যে করতে চাইছে সরকার এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেই প্ল্যানটা ছিল হচ্ছে সরাসরি কিন্তু 2034-এ গিয়ে কার্যকর করা। কিন্তু এখন যা খবর উঠে আসছে 2029 থেকেই কিন্তু সেই ধরনের প্ল্যান কার্যকর করতে পারে সরকার এবং সেখানে একদম সরাসরি বিভিন্ন স্টেটের ক্ষেত্রে, যেহেতু আগে পরে হয় ভোটগুলো বিভিন্ন সময়, 2027 সালে আমরা দেখবো যে উত্তরপ্রদেশের ভোট রয়েছে, গুজরাটের ভোট রয়েছে, উত্তরাখণ্ডের ভোট রয়েছে, তো সেই ক্ষেত্রে তারা তো মাত্র 2 বছর সরকার চালাবে। যোগী আদিত্যনাথের সরকার ধরুন তারপর আবার রিপিট করলো উত্তরপ্রদেশে, তো সেই ক্ষেত্রে তারা 2 বছর সরকার চালাবে, তার পরবর্তী আবার ভোট হবে যোগী আদিত্যনাথ আবার যাতে ফিরে আসতে পারেন সেই জায়গাটার জন্য, কিংবা অখিলেশ যাদব আবার যাতে ফিরে আসতে পারেন সেই জায়গাটার জন্য। তো এই বিষয়টাকে সরকার এতটা রিস্ক নেবে, ঠিক যেমন ভাবে আমরা একসময় দেখতে পেয়েছিলাম ইন্ডিয়া শাইনিং, সেই যে একটা স্লোগান দিয়ে বাজপেয়ীজি অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী তিনি আগে ভোট করেছিলেন, সময়ের আগে ভোট করেছিলেন 2004 সালে, এবং তারপর যেটা আমরা দেখতে পেয়েছিলাম একদম সরাসরি ভারতীয় জনতা পার্টিকে 10টা বছর বিরোধীদের বেঞ্চে বসে অপেক্ষা করতে হয়েছিল। সেই জায়গাটা আবার প্রতিষ্ঠিত হবে না তো, নাকি সরকার কোথাও গিয়ে ওভার কনফিডেন্ট যে আমরা তো আবার আসবোই, তো সেই ক্ষেত্রে একদম আমরা যা ইচ্ছা তাই করব। সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন কোন প্রেক্ষিতগুলো কাজ করছে যে সরকার নিজেদের তৈরি হওয়া যে গভর্নমেন্ট গুলো স্টেটে, বিভিন্ন স্টেটে, এবং এত এত টাকা খরচা করে এত চাণক্য নীতি লাগিয়ে যেখানে জিতলো, সেখানে তৈরি হওয়া সরকার কেন ফেলে দিতে চাইছে, এর পেছনে কি স্ট্র্যাটেজি থাকতে পারে, সেই সবটি দেখতে থাকুন। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেননি যারা, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে জানাই গুরুত্বপূর্ণ যে এইটা যদি একদম সরকার আনতে চায়, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 সেটা লাগু হবে এবং গোয়া, গুজরাট, মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এইগুলোর ক্ষেত্রে 3টে বছর বেঁচে থাকবে, কারণ প্রত্যেকটাতেই অবশ্যই 2027 সালে ভোট রয়েছে এবং 2027 সালে যদি ভোট হয় তাহলে 2 বছর তারা কাটালো এবং 5 বছরের টেনিয়ারে 3 বছর বেঁচে থাকছে। অন্যদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, রাজস্থান, নাগাল্যান্ড এই সমস্ত জায়গার ক্ষেত্রে 4 বছর বেঁচে থাকবে, তার কারণ এগুলোতে ভোট হবে কিন্তু একদম সরাসরি 2028 সালে।
তার 28 সালে ভোট হওয়ার পর 29 সালে যদি আবার সেখানে ভোট হয় তাহলে 1 বছর এবং বাদবাকি 4 বছর বেঁচে থাকছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখন একটা জোরদার জল্পনা চলছে। হয়তো এনডিএ যে শাসিত রাজ্যগুলো সেই ক্ষেত্রে তারা করিয়েও নিতে পারে, কিন্তু সবচেয়ে সমস্যা হবে কোথায়? তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি যেখানে যেখানে কংগ্রেসের সরকার চলছে বা বিরোধীদের সরকার চলছে, সেই রাজ্যগুলোতে কিন্তু অসুবিধা তৈরি হবে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে অনেকেই বলছেন জম্মু অ্যান্ড কাশ্মীর, সেই ক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হওয়ার কথা, কারণ সেখানেও তো বিরোধীদের সরকার চলছে। তো এটার মাধ্যমে কি করতে চাইছে সরকার, কেন এই বিষয়টাকে নিয়ে আবারও তারা মাথাচাড়া দিচ্ছে? তার কারণ অনেকেই বলছেন কিন্তু যে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির আন্দোলন যেভাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ইস্যু ভিত্তিক বিষয়গুলো উঠে আসছে, যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, পড়াশোনার ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই বিভিন্ন সরকারের ক্ষেত্রে, সেটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার যে ঠিক নেই সেটা ককরোচ জনতা পার্টি বের করে আনছে। তো সেই ক্ষেত্রে সেটার থেকে মানুষের নজর সরানোর জন্য, মানুষ যদি প্রতিদিন ককরোচ জনতা পার্টির ভিডিওগুলো দেখেন তাহলে তো একটা ভোটে তার প্রভাব পড়বে বটেই, এবং সেটা যাতে না হয় একদম রাষ্ট্রীয় যে ইস্যুগুলো সেটার ভিত্তিতে যাতে বিধানসভা ভোটটা হয়ে যায় এবং ভারতীয় জনতা পার্টি আবার রিপিট করে চলে আসে। কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু বোঝাবে যে ঘুষপেটিয়া, তারা বিভিন্ন ক্ষেত্রে বোঝাবে যে আমেরিকার সঙ্গে আমরা একদম সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে পারি। এই ধরনের ঘটনাগুলো বুঝিয়ে রাজ্যের ভোটটাকে যাতে নিজেদের দিকে নিয়ে আসা যায়। এতে সবচেয়ে সমস্যায় পড়বে কারা? সবচেয়ে সমস্যায় পড়বে গরিব মানুষ, গরিব আম জনতা। তার কারণ আম জনতার কাছে দুটো সুযোগ থাকে, একটা হচ্ছে সে তার রাজ্যের যে দুর্নীতি সেগুলোকে নিয়ে ফেড আপ এবং তার পরিপ্রেক্ষিতে একদম সরাসরি সরকার চেঞ্জ করতে পারে। সে যেমন তৃণমূল কংগ্রেস সরকারকে চেঞ্জ করলো পশ্চিমবঙ্গের মানুষ, তারা ফেড আপ হয়ে গিয়েছিল বলেই তারা কিন্তু বিকল্প বিজেপিকে বেছে নিল। তো সেই ক্ষেত্রে তারা ফেড আপ হয়ে যায় যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হতে পারে, বিভিন্ন জায়গায় তোলাবাজি হতে পারে, ভয় দেখানো হতে পারে, ভয়ের একটা পরিস্থিতি, সেটার থেকে বাঁচার জন্য ঠিক যেমন তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা নতুন পার্টিকে সামগ্রিকভাবে একদম পুরো রাজ্যটা ভরসা করলো। কেন? তার কারণ দুটো যে পার্টি সেগুলো একঘেয়ে হয়ে গিয়েছিল, তাদের সরকার পরিচালনা করার যে স্টাইল সেটা একঘেয়ে হয়ে গিয়েছিল, তাই নতুন একটা অপশনকে তারা বেছে নিল। এই বিষয়টা কিন্তু গরিব মানুষের কাছে থাকে যে আমার লোকাল রাস্তাটা কে ঠিক করবে, আমার লোকালিটিতে একটা স্কুল কে করে দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে আর হবে না। মানুষ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারে কাদেরকে রাখতে চাইছে সেটার ভিত্তিতেই ভোট দেবে, কারণ একদম সরাসরি কেন্দ্রীয় সরকারে যারা থাকবে সেটার ওপরেই মানুষের কিন্তু মূল ফোকাসটা থাকবে। মানুষ যখন লোকসভা ভোটে ভোট দিতে যান তখন কিন্তু এরকম বহু অংশে দেখা যায় যে তারা লোকসভা ভোটের ক্ষেত্রে একটা পার্টিকে ভোট দিচ্ছেন এবং বিধানসভা ভোটের ক্ষেত্রে অন্য একটা পার্টিকে ভোট দিচ্ছেন। তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এবং ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় যে বিষয়গুলো সেগুলোকে অ্যাডভার্টাইজ করে তারা আবারও সরকার তৈরি করতে হবে বিভিন্ন জায়গায়। আরেকটা কথা কিন্তু অনেকেই বলছেন যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বুঝতে পেরে গিয়েছে যে অপোজিশনের কিন্তু ক্ষমতা যতই কেটে দেওয়া হোক না কেন, অর্থাৎ এনসিপিআই তে 20 জন, শিবসেনার থেকে 6 জনকে নিয়ে চলে যাওয়া, এগুলো যতই হোক না কেন এই মুহূর্তে অপোজিশন যে পরিমাণ একটা চাপ দেওয়ার ক্ষেত্রে সমর্থ হচ্ছে সেটা কিন্তু সরকারের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। এবং সেখান থেকেই সরাসরি কিন্তু এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে যে সরকার অবশ্যই কিন্তু চাইছে যে ছোট ছোট যে অপোজিশন পার্টিগুলো সেগুলোকে একদম টুকরো টুকরো করে দিতে, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল। অবশ্যই ন্যাশনাল পার্টি হিসেবে কংগ্রেস থাকবে, সিপিআইএম থাকবে, সিপিআই থাকবে, কিন্তু যে ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ভেঙে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে শিবসেনা 2 বার ভেঙে গিয়েছে। তো এবারে যদি সমাজবাদী পার্টিকে ভেঙে ফেলা যায়, এবারে যদি নবীন পট্টনায়কের বিজু জনতা দল তাকে ভেঙে ফেলা যায়, এইভাবে যদি ছোট ছোট পার্টিগুলোকে ভেঙে ফেলা যায় তাহলে কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি একটা জায়গাতে শিওর হয়ে যাবে যে শুধুমাত্র তাদের একমুখে একটা লড়াই করতে হবে কংগ্রেসের সঙ্গে। এবং কংগ্রেসের বলাই বাহুল্য সারা ভারত জুড়ে ততটা শক্তি নেই, ততটা সংগঠনই নেই। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির জন্য একদম প্রশস্ত হয়ে যাবে। তারা ভোটে হারার ক্ষেত্রে অনেকটাই বেশি কিন্তু এই ধরনের একটা শিওরিটি থাকবে যে তারা আর ভোটে হারবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের ফার্স্ট পেজের যে খবরটা সেটা দেখে কিন্তু যেটা বোঝা যাচ্ছে
ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বেশ কয়েকটা চুপচাপ রয়েছে। তাদের দেখে মনে হয় হয়তো হতে পারে যে কোনো মতেই তারা আর পরবর্তী প্ল্যান গুলো নিয়ে ভাবছে না, কিন্তু প্রত্যেকটা প্ল্যানই যে তারা কোনো না কোনো জায়গায় একদম এক্সিকিউট করার চেষ্টা করছে, সেটা কিন্তু এই একদম যে ছবিটা উঠে এলো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতে কি লাগবে, গভর্নরকে কয়েকদিনের জন্য দায়িত্ব নিয়ে নিতে হবে এবং তার পরবর্তীতে আবার ভোট হবে, আবার নতুন সরকারের হাতে গভর্নর দায়িত্ব সঁপে দেবেন। তো গভর্নর তো সমস্ত জায়গাতেই আমরা জানি যে একদম মনোনীত একজন মানুষ থাকেন এবং সেটা ভারতীয় জনতা পার্টি দ্বারাই মনোনীত থাকেন। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা সম্পূর্ণ রিপোর্টটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কেন নিজেদের তৈরি করা সরকার, নিজেদের জিতে আসা সরকার, সেগুলোর পায়ে কুড়ুল মারবে ভারতীয় জনতা পার্টি? এতটা ডেসপারেটনেস কেন? এবং এই ডেসপারেটনেসটা যদি থেকেই থাকে তাদের, তাহলে কেন সরাসরি তারা এই জিনিসটা চেষ্টা করবে না যে যখন যেখানে ভোট হওয়ার হোক আমরা তো জিতবই? এইটা কেন তারা মেনে নিতে পারছে না? তারা কেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পেছনে এতটা এই মুহূর্তে রীতিমতন আদা জল খেয়ে লেগেছেন বলা যেতে পারে? আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।